নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যার সঙ্গে আমরা কথা বলছি, এর আগেও তার সঙ্গে আমরা কথা বলেছি এবং এই সময় দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। শুধু তাই নয়, তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি নিজে লেখক। তার লেখা বিভিন্ন বই নতুন নতুন অধ্যায় কোথাও আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জীব সান্যাল। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আরও একবার। নমস্কার। মাঝে যদি অনেকটা বছরের গ্যাপ রয়েছে, এই মুহূর্তে যে শার্টটা আপনি পরে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন রঙের শার্ট, আইএনএসভির যে শার্টটা, যে কাঠের একটা জাহাজ, সেলাই করা জাহাজ, এই জাহাজটা নিয়ে আপনারা কতদূর ভাসলেন? এটা নিয়ে ভাবনা চিন্তা কি রয়েছে? এটা দিয়ে আমি শুরু করি আগে এই শার্টটা দিয়ে। তো এটা হচ্ছে আইএনএসভি কন্ডেনিয়ার টি শার্ট। তো এই যে আইএনএসভি কন্ডেনিয়া, এটা একটা ইন্ডিয়ান নেভির একটা জাহাজ, নৌবাহিনী। হ্যাঁ, নৌবাহিনীর জাহাজ। আর এটা যে জাহাজটা, যেটা হচ্ছে আজ থেকে 2000 বছর পুরনো ডিজাইন দিয়ে বানানো হয়েছে। মানে এটাতে লোহার নেল একদম নেই, পেরেক একদমই নেই, পুরোভাবেই কাঠ দিয়ে বানানো। আর এটাকে সেলাই করে বানানো হয়েছে। তো মানে দড়ি দিয়ে, মানে আমরা যেরকম আর কি দেখে এসেছি, গল্পে পড়েছি, বা সে পুরনো একদম কিছু কিছু মুভিজ যেরকম যখন হয়, মানে 2000-3000 বছর আগে, মানে পুরো কাঠের তৈরি একটা। কাঠের তো তৈরি, কিন্তু এটাতে পেরেক নেই। আপনারা এমনিতে যখন দেখেন ওগুলোতে পেরেক থাকে, সেটা শুধু 400 বছর 500 বছর পুরনো। এটা হচ্ছে 2000 বছর পুরনো ডিজাইন। তো এটাতে যেরকম অজন্তাতে আপনি পেন্টিংয়ে দেখবেন, বা কিছু কিছু আমাদের কাছে টেক্সট আছে যেরকম যুক্তি কল্পতরু, তাতে এটাতে এরকম লেখা আছে কি এরকম স্টিচড শিপ ছিল সেই যুগে। কিন্তু সেটার একটা বানিয়ে দেখানো কি এরকম জাহাজ, সেলাই করা জাহাজ, যে পুরো মানে ইন্ডিয়ান ওশনে এক্সপ্লোরেশন করতে পারে, সেটা দেখানোর জন্য আমরা এটা বানিয়েছিলাম। আমাদের 2-3 বছর লেগেছিল বানাতে। তারপরে এটাকে এই ডিসেম্বর-জানুয়ারিতে আমরা এটাকে গুজরাট থেকে ওমান নিয়ে গিয়ে দেখালাম কি যেটা মানে এরকম জাহাজ ট্রান্স ওশিয়ানিক ভয়েজ করতে পারে। এটা কি আরও একবার আমাদের যে আমরা বলি না যে আমরা শিকড়ে ফিরতে চাই, আমাদের যে রুট, আমাদের যে নিজস্বতা, সব কিছুই অনেক বেশি বিদেশি সংস্কৃতি, বিদেশি প্রভাব, বিদেশি টেকনোলজি, তার বাইরেও তো আমরা সেই সুশ্রুতের দেশের মানুষ। তো সেটা কি শুধুমাত্র আমাদের ভারতীয় যে শিকড়, সেই তাদের যে শক্তি, তাদের যেটা স্ট্রেংথ ছিল এক সময়, সেটা কি শুধু ফিরে দেখা নাকি? হ্যাঁ, সেটা একভাবে তাই, কিন্তু এটার গুরুত্ব অন্য ভাবে দেখা যেতে পারে। আমরা ভাবি কি যে আমাদের ইতিহাসে লেখা থাকে কি আমরা মানে সমুদ্র পার করতে ভয় পেতাম। আপনারা শুনবে কালাপানি। হ্যাঁ, কিন্তু সত্যি দেখতে গেলে কিন্তু আমরা আমাদের ফোকলোর আছে, তাতে চাঁদ সওদাগরের গল্প আছে। ও কি করতো চাঁদ সওদাগর? জাহাজ করে তো সমুদ্র পার করেই যেত। হ্যাঁ, তো আর আপনি ইন্দোনেশিয়া যান, সিঙ্গাপুর যান, কম্বোডিয়া যান, সবচেয়ে বড় হিন্দু মন্দির ভারতে নয়, কম্বোডিয়াতে, আঙ্কোরওয়াট। তো আমরা কেরম করে যেতাম ওই সব জায়গায়? জাহাজ করেই যেতাম। তো এই ইতিহাসটাকে আপনাদের টেক্সট বুকে আপনি পড়ে পাবেন না। তো এই জন্যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কলোনিয়াল, মার্কসিস্ট, এইসব ইতিহাস যা আমরা এখনো টেক্সট বুকে পাই, সেটা আমাদের মধ্যে এটা একটা হীন ভাব, একটা যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি আমরা নিজস্ব কিছু আমাদের নেই। বিদেশ থেকে মুঘল এসছিল বা ইংরেজরা এসছিল, ওরাই আমাদের সব কিছু শিখিয়ে দিয়ে গেছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তাদের ছেড়ে দিলে ওইসব আমরা কিছুই না, নিজস্ব আমাদের কিছুই নেই। সেই যে ইতিহাসটাকে আমরা সরিয়ে দিয়ে যদি আমরা দেখি, তো দেখতে হবে কি আমাদের কাছে ওই টেকনোলজি ছিল কি আমরা সমুদ্র পার করে যেতে পারি কি? শুধু মানে ইন্দোনেশিয়ায় নয়, পুরো মানে জাপান, চায়না, কোরিয়া, রোমানসের সঙ্গে আমরা ব্যবসা করতাম। তো এই যে পুরো যে ইতিহাসটাকে ফিরিয়ে আনার জন্য সেটা কি একটা মানে প্র্যাকটিক্যাল একটা বাস্তব ছবিটা আপনি তুলে ধরেছেন। একটা হচ্ছে কি ওটা বিষয়ে আমি লিখবো, সেটা বিষয়ে আমি বইও লিখেছি, কিন্তু বই লেখা একটা, কেন বই কম লোকেরা পড়বে, কিন্তু এটাকে যদি আমি বাস্তবে করে দেখি, একটা মানে জাহাজ বানিয়ে যদি আমি লোকেদের দেখাতে পারি, সেটার একটা যে ইম্প্যাক্ট আছে সেটা অন্য রকমের ইম্প্যাক্ট।
তো এইটা তাহলে এর পর আস্তে আস্তে সাধারণ মানুষও দেখতে পাবে, সাধারণ মানুষও দেখতে পারবে। এখন এই জাহাজটাকে আমরা ওমান নিয়ে গেছিলাম, তো ওমান থেকে এখন এটা ফিরে আসছে মুম্বাই। তো এটা একটা ভয়েজ হলো। এরপরে যদি আমরা এটাকে পুরো খুলে দেখবো কি যে সেলাই করেছিলাম সেটা ঠিক আছে কিনা, কেন কি মনে রাখবেন কি এটা তো এক্সপেরিমেন্টাল, তো অনেক কিছু এটাতে মানে আমরা ঠিক জানি না এটার এই সমুদ্রতে এটার উপরে কি মানে এটার অবস্থাটা কি ঠিক আমরা জানি না। তো পুরো খুলে দেখবো ঠিক আছে কিনা। যদি মনে হয় আমরা জাহাজটা ঠিক আছে, তা আমরা এটাকে উড়িষ্যা নিয়ে যাব। উড়িষ্যার থেকে বালি, ইন্দোনেশিয়াতে বালি নিয়ে যাবো। বালি যাত্রা বলে একটা বিরাট ফেস্টিভ্যাল হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কার্তিক পূর্ণিমার দিনে এটা আমরা কোনারক থেকে বালি নিয়ে যাওয়ার চেষ্টা করব। বা অসাধারণ, মানে আমি শুনেই আমার খুব এক্সাইটেড লাগছে। মানে এই ধরনের একটা জিনিস যে চলছে, মানে আমাদের পাশাপাশি আমরা বলি আমাদের দেশ এগোচ্ছে, অর্থনীতি এগোচ্ছে, সব জায়গায় বিশ্বের দরবারে আমরা এগোচ্ছি, কিন্তু শুধুমাত্র এগোতে গেলে পিছিয়ে এসেও কিছু আমাদের নিজস্ব সম্পদ, আমাদের শিকড়, সেটাকে একটু তুলে ধরতে হয়। কারণ ভিত ঠিক না থাকলে যত উঁচুই বাড়ি তৈরি করে সে বাড়ি ভেঙে পড়বে। তো আমার মনে হয় এটা একটা ভিত গড়ার কাজের মতো আপনারা করে ফেলেছেন। ঠিক বলেছেন, ভিত গড়ার কাজ। আর যদি আমরা নিজেদের ইতিহাসটা নিজেদের ফ্রেমওয়ার্কে বুঝি না, তাহলে কি হয় কি আমরা অন্য কার মানে ফ্রেমওয়ার্কের উপরে যদি আমাদের নিজের ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি, তো স্বাভাবিক কি আমরা যেটা ওরা আমাদের চায় আমরা ওটা ভাবি সেটাই ভাববো। তো যে কলোনিয়াল যে হিস্ট্রিওগ্রাফি ছিল সেটাতে আমাদের এরকম করে দেখানো হয়েছে যে আমরা মানে এখানে বসেছিলাম, আমরা মানে কোনোভাবে একটা ব্যাকওয়ার্ড দেশ ছিলাম, আর ইংরেজরা এসে আমাদের সবকিছু এখানে সবকিছু ওরা বানিয়েছে। কলকাতা ওরা বানিয়েছে, রেলওয়েজা ওরাই দিয়েছে, ওরাই সোশ্যাল রিফর্ম করেছে, আমরা এখানেই এমনি বসেছিলাম। তো এই যে একটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইটাকে বের করার জন্য আমাদের নিজেদের ইতিহাসটাকে নিজেকে লিখতে হবে। তো এটার এটা চেষ্টা, এটা একটা কাজ, এটা তো বড় যুদ্ধ। এবং যখনই এই ইতিহাসকে বলি আমরা হিস্ট্রি রিফর্ম করা বা ইতিহাসকে নতুন করে ইতিহাসের পুনর্লিখন, ঠিক সেই সময়তে আমরা অনেক ধরনের বিতর্ক প্রশ্ন শুনতে পাই। এতদিন ধরে আমরা যে ধরনের, বিশেষত আমি কলকাতার মেয়ে হিসেবে এখানে পশ্চিমবঙ্গে আমাদের বাংলা সিলেবাস আমরা যা পড়ে এসেছি, পরবর্তীকালে আমরা দেখেছি তার সঙ্গে আসল ইতিহাসের অনেক পার্থক্য রয়েছে। মানে সামান্য আমি একটা উদাহরণ কথা প্রসঙ্গে আপনি বলছেন, তাই তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে নাকি দেশের সঙ্গে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল, এইটা আমাদের ধারণা ছিল, আমাদের লেফট আমলে সিলেবাস এরকম করে পড়ানো হয়েছিল। তিতুমির হচ্ছে, কিন্তু পরবর্তী আমরা জানতে পারি তিতুমির হচ্ছে খিলাফত আন্দোলনের একজন নেতা ছিল। সে আর কি এই ধর্ম পরিবর্তনের কাজ করছিল, লুটছিল হিন্দু রাজাদেরকে। তো তখন সেই সময়তে হিন্দু রাজারা ইংরেজদের কাছে, দেখুন এটা আমি নিজেও জানি না তিতুমির কেন কি, এটা মনে হয় এটা ইতিহাস, এই ইতিহাসটা মানে আমার আমলেও ছিল না, আমরা যখন ছোটবেলা ছিলাম পরবর্তীকালে এটাকে রাখা হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা যে আমাদের যে বাঙালি বিপ্লবী ছিল তাদের ধীরে ধীরে আমরা ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি। অনেক লোকেরা ভাবে কি এই যে রাস্তাটা আছে কি বলে রাসবিহারী অ্যাভিনিউ হচ্ছে রাসবিহারী বোসের নামে, এটা রাসবিহারী অ্যাভিনিউ আসলে নয়, ওটা একটা রাসবিহারী ঘোষ বলে একটা কংগ্রেসের একজন নেতা ছিল, তার নামে ওটা নাম রাখা হয়েছে। রাসবিহারী বোস যে মানে প্রায় বিপ্লবীদের মানে টপ লিডার ছিলেন, একভাবে যে আজাদ হিন্দ ফৌজ যেটাকে বানানো হয়েছিল ওটা নেতাজি নয়, রাসবিহারী বোস অ্যাকচুয়ালি ওটার এস্টাবলিশমেন্ট করেছিলেন। তো প্রায় ওনাকে আমাদের ইতিহাস থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা বা পশ্চিমবঙ্গে প্রায় কোনো মনুমেন্ট বা কোনো জায়গায় রাসবিহারী বিষয়ের নামে কিছু নেই। আর সেরকমভাবে অনেকে আছে, বাঘাযতীনের নামে কি আছে, একদম শচীন্দ্রনাথ সান্যালের নামে কি আছে। এবং মানে এর আগেও আপনি বলেছেন ইন্টারভিউতে, এবং আমরা যারা জানি শচীন্দ্রনাথ সান্যালের উত্তরসূরি বংশধর তিনি সঞ্জীব সান্যাল, আমার বক্তব্য এই 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 নামগুলো, এই টপিকগুলো আমাদেরকে পড়ানো হচ্ছে না। এটা কি ইচ্ছাকৃতভাবে হয়নি দীর্ঘদিন ধরে? যখন আমি শুনলাম যে লাস্ট 2-3 বছর ধরে যে মুঘল আমলের এত সেটাকে বড় করে গ্লোরিফাই যাকে বলি আমরা ইংলিশে, সেরকমভাবে গৌরবান্বিত করে দেখানো হয়েছে, এবং যখন বলা হচ্ছে সেটাকে পুরো ইতিহাস দেখাবো বা যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা ছেটে ফেলবো, তখন আমি দেখলাম যে পশ্চিমবঙ্গের কিছু
সো কল্ড বুদ্ধিজীবী যারা আর কি আমরা বলি লেফট লিবারাল বা সেই বাম ফ্রন্টের সময় যারা প্রফেসরি করে এসেছেন, এখনও তারা রয়েছেন, শহর কলকাতার নাম করা কিছু বিশ্ববিদ্যালয় তারা পদ আঁকড়ে রয়েছেন, তারা রাস্তায় নেমে পড়লেন, তারা প্রতিবাদ করা শুরু করলেন যে সিলেবাস চেঞ্জ করা হচ্ছে, ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। সিলেবাস তো ওরাই চেঞ্জ করেছিল অ্যাকচুয়ালি, ইংরেজরা যা করেছিল কিন্তু তারপরে ইংরেজরা তো অনেক দেশের ওপরে ওরা রাজ করেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পরে সব দেশে ওরা ইতিহাসটাকে নিজের ভাবে লিখেছে, আমরা সেটাও করিনি। তার উপরে একটা মার্কসিস্ট মিথ্যে দিয়ে ওটাকে আরো মানে ডিস্টর্ট করে দিয়েছি। তো তার কারণে এই হয়েছে কি, আমাদের যে ইতিহাসটা সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না কি। তো এই যে একটা আমি চেষ্টা করছি এই যে জাহাজটা দিয়ে কি এই যে ইতিহাসটাকে মানে একভাবে পাবলিক কনসিয়াসনেসে ফিরিয়ে আনতে, সেটা আপনি দেখবেন অন্যভাবেও করেছি, বইও লিখেছি বিপ্লবীদের বিষয়ে, রেভলিউশনারিজ দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া, সেটার উপরেও একটা এখন একটা অ্যামাজন প্রাইম সিরিজ হবে, তো সেটাও দেখবেন। তো একভাবে আমি চেষ্টা করছি কি এই যে পুরনো ইতিহাসটাকে ফিরিয়ে আনতে। আপনি এটা অসাধারণ চেষ্টা করছেন, কিন্তু কখনো কখনো নিজের শহরে কলকাতায় ফিরলে মনে হয় যে এই চেষ্টা করার লোকজন বা এই চেষ্টাটাকে ঝাঁপিয়ে পড়ে সেটাকে নিয়ে আরও 10 জনের সামনে কথা বলা বা এগিয়ে নিয়ে চলা, তার কি লোকজনের সংখ্যা কমে যাচ্ছে? মানে আমি এই কারণে বলছি সঞ্জীববাবু, যে প্রজন্মটা তৈরি হয়েছে, যারা হয়তো এখানকার কলকাতার একদম বেস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোচ্ছে, তারা তো নিজেরাই এখানে আর থাকছে না পরবর্তীকালে, তারা পরিযায়ী হয়ে যাচ্ছে, তারা প্রবাসে চলে যাচ্ছে, হয় বিদেশে, না হয় তারা অন্যান্য রাজ্যে, এই ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, তারা সেখানে চলে যাচ্ছে। আমরা বলি যে আমাদের এই রাজ্যটা মূলত কলকাতা, যদি বলি আমরা, কলকাতা আসলে একটা বৃদ্ধাবাস হয়ে গেছে, শুধু মানে বয়স্ক বাবা মায়েরা সেখানে রয়েছেন, সন্তানরা সবাই বাইরে চলে গেছেন এবং কেউ ফিরতেও চাইছেন না। কারা নিয়ে এগোবে তাহলে, কারা জানবে? আমি অন্যদের কি বলবো, আমি নিজেই দিল্লিতে থাকি, আমি কলকাতার ছেলে, কিন্তু এখানে আমি থাকি না, আমি দিল্লিতে থাকি। তো এটার কারণ হচ্ছে কি, আর আমার যে ক্লাসমেটস যা ছিল, বলবো কি 70-80% এখানে থাকে না, অন্য কোথাও থাকে, বিদেশে থাকে না, বা আপনি যেরকম বললেন ব্যাঙ্গালোর, দিল্লিতে থাকে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে কি 1977 এর পরে এখানে যে অর্থনীতি যার অবস্থা হয়েছিল, জ্যোতিবাবুর আমলে তো অনেক কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা তো আপনি জানেন। তারপরে কিন্তু আমরা কোনোভাবে ওটাকে ফিরিয়ে আনতে পারিনি, আর তার কারণে এখানে কলকারখানা, হ্যাঁ জানি কি এখন নিউ টাউনে কিছু নতুন কল সেন্টার এসব বানানো হয়েছে, কিন্তু যে অত হাজার হাজার কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল তার তুলনায় কিছুই না। তো সে কারণে কি হয়েছে, আমরা অনেকখানি পিছিয়ে গেছি। আর স্বাভাবিক কি লোকেরা, মানে ছেলেমেয়েরা চায় কি, যারা যদি ইউনিভার্সিটিতে গেছে, পড়াশোনা করেছে, ওরা চায় কি আমরা মানে একটা ভালো ক্যারিয়ার হবে, তো ওরা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ট্যালেন্ট তাই জন্যে বেরিয়ে যাচ্ছে। আর যদি ট্যালেন্ট এখান থেকে চলে যায় তাহলে মানে একটা ভিশাস সাইকেল, তার মানে এখানে মানে বিজনেসের আসারও যে একটা অ্যাট্রাকশন ছিল সেটাও ধীরে ধীরে কম হতে যাবে। তাই জন্য খুবই দরকার কি কলকাতার অর্থনীতি, অর্থ ব্যবস্থাকে ওপরে এখন ভালো করে একটা মানে একটা ডিবেট করার দরকার। মানে আপনি তো অর্থনীতিরই মানুষ, এখানে আপনার মনে হয়, আমি একটা মানে যেটা নিয়ে বারবার করে পশ্চিমবঙ্গের মানুষও জানতে চায়, যে যতক্ষণ পর্যন্ত চাকরি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একটা ভাতা দেওয়া হচ্ছে, বা মহিলাদের সশক্তিকরণের জন্য তাদেরকে ভাতার বন্দোবস্ত করা হচ্ছে, এটা দিয়ে কি ওভারঅল আদৌ কোনো অর্থনৈতিক গ্রোথ হওয়া সম্ভব? না, ভাতা দিয়ে সম্ভব নয়। এটা অ্যাট বেস্ট আপনার মেকিং রিডিস্ট্রিবিউটিং পভার্টি। আচ্ছা, সো মানে আসলে দারিদ্রতা বাড়াচ্ছি আমরা, মানে গরিবি বাড়াচ্ছি। হ্যাঁ, উই আর জাস্ট রিডিস্ট্রিবিউটিং পভার্টি। তো সেটা দিয়ে আগে বাড়া যাওয়া যায় না, তো নয়তো পৃথিবীতে সবাই এরকম রিডিস্ট্রিবিউশন করে আগে বেড়ে যেত। আমরা তো কত মানে 70 বছর ধরে রিডিস্ট্রিবিউশন করছি, তাতে তো কিছু লাভ হয়নি। আমাদের অর্থ ব্যবস্থাতে ইনভেস্টমেন্ট আনতে হবে, রিস্ক টেকিং, এন্টারপ্রেনিয়রশিপ ফিরিয়ে আনতে হবে, আর সেইগুলো আমাদের কালচারে আছে। আপনি যদি আগে ইতিহাসের কথা বলছিলেন, আপনি গিয়ে দেখুন না, পশ্চিমবঙ্গে আজকে লোকেরা বলবে কি বাঙালিরা
ব্যবসা করতে জানে না, কিন্তু আমাদের পুরো ইতিহাসটাই ব্যবসার। আগে এখানে চাঁদ সওদাগর থেকে শুরু করলেন। চাঁদ সওদাগর তো ছিলই, এখানে চন্দ্রকেতুগড় ছিল, তাম্রলিপ্তি ছিল, এখানে ভারত কেন বিশ্বের সবচেয়ে বড় পোর্ট ছিল এটা। তো যদি আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় পোর্ট ছিল, তার মানে কি এখান থেকে জাহাজ করে ইন্ডোনেশিয়া, শ্রীলঙ্কা সব জায়গায় লোকেরা যেত। এখানে টেক্সটাইল ছিল, এখানে কলকাতা ইংরেজরা বলেনি, সুতানুটি মানে কি সুতো, ওখানে সুতোর ব্যবসা হতো, তাই জন্য সুতানুটি, ইট ওয়াজ আ টেক্সটাইল মার্কেট। তো এখানে চিরকালই একটা বিজনেসের ওই কি বলে একটা কালচার ছিল, কিন্তু সেই কালচারটাকে আমরাই ভেঙেছি। আর এটা খুব পুরনো এই মানে জিনিস নয়। আপনি 100 বছর আগে গিয়েও দেখেন, এখানে বড় বড় উদ্যোগপতিরা বাঙালি ছিল। ক্যালকাটা কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালস, হ্যাঁ, মোহিনী মিল। আমার মায়ের দিকে মোহিনীমোহন চক্রবর্তী ইজ মাই গ্রেট গ্র্যান্ডফাদার। আচ্ছা, হ্যাঁ, কুষ্টিয়াতে ওনার বিরাট মিল ছিল। তো সেটা এখন মানে বাংলাদেশে পড়ে। এমনকি আমি ঠাকুর পরিবারও দেখেছি আমরা, মানে ঠাকুর পরিবার, তাদেরও ব্যবসায়ী ছিল, ওরা তো ওপিয়াম ট্রেডিং করতেন। আর রাজা রামমোহন রায় ব্যাংকার ছিলেন। তো আমাদের মাথার ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি ব্যবসা করা বাঙালিদের জন্য সম্ভবই না, যে সেটা একদমই মানে 50 বছর ধরে এটা আমরা ভাবছি, কিন্তু তার আগে বাঙালিরাই ব্যবসা করতো, আর হাজার হাজার বছর ধরে আমরা ব্যবসা করেছি। এবং এখন আমাদেরকে বোঝানো হচ্ছে চাকরি ছাড়া কোনো রাস্তা নেই, অতএব তোমরা, এটা একটা কালচারাল চেঞ্জ কিনা। তো এটাকেই আমি একভাবে, তাই জন্য আপনাকে বলতে চাই কি ইতিহাস আর অর্থ ব্যবস্থার মধ্যে একটা সম্বন্ধ আছে, যেটা লোকেরা বোঝে না। যতদিন আমরা নিজেদের ইতিহাসকে বুঝবো না, আমাদের অর্থনীতি আর অর্থ ব্যবস্থা সেটা ওরকমই আটকিয়ে থাকবে। খুব স্বাভাবিক, মানে অতীত না বুঝলে ভবিষ্যৎ তৈরি করা যায় না। তো অতীত যদি আমরা ভুলে যাই বা ভুল অতীত জানি, তাহলে আমাদের ভবিষ্যৎও খুব একটা ধোঁয়াশার মধ্যে চলে। আপনি নিজে বলছিলেন যে সান্যাল একদম বারেন্দ্র ভূমের আপনারা মানুষ। উত্তরবঙ্গ থেকে যদি আমি শুরু করি, নিজের রাজ্য ঘুরে ফিরে যতই আপনি বাইরে থাকুন, দিল্লিতে, কলকাতা আপনার শহর, পশ্চিমবঙ্গ আপনার রাজ্য, সেই উত্তরবঙ্গ থেকে দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন প্রত্যেকটা জেলা আজকে হতেই পারতো যে আমাদের মালদা মুর্শিদাবাদে কোনো হাব, কোনো বড় কোম্পানি আসছে বা অন্য কিছু হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, যদি আপনি কখনো ট্রাভেল করেন বা এদিক ওদিক যান, কোথাও কিছু নেই সেই অর্থে, মানে পুরোটাই। মুর্শিদাবাদ একসময় বিশ্বের সবচেয়ে বড় শহর ছিল, আর মালদার গৌড় তো একসময় গৌড় ছিল একসময়, আর অন্য শ্রীরামপুর, কলকাতা, চন্দননগর, এগুলো তো সব ফ্রেঞ্চ, ব্রিটিশ, ডেনিশ, এরা এখানে কেন এসেছিল? কেন কি এখানে ব্যবসা করতেই এসেছিল, ব্যবসা করতে জঙ্গলে তো যায়নি। কেন কি এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, তো ওরা সব ছোট ছোট অনক্লেভ বানিয়েছিল, এবং মাঝে গঙ্গা গেছে বলে যাতায়াত ট্রান্সপোর্টের খুব সহজ সুবিধে ছিল। তো এই একটা যে কালচারাল রেনেসন্সের যে দরকার, সেটার প্রথম প্রথমে আমাদের নিজেদের মধ্যে এই আইডিয়াটা ফিরিয়ে আনতে হবে কি আমরা ব্যবসা করতে পারি। আর এই ইউনিয়ন লিডারগিরি যেটা হচ্ছে, সেটা শুধু 50 বছর ধরে করছি, আমরা 5000 বছর ধরে বিজনেস করছি। তা আপনি বলুন আমাদের কালচারটা কি, বিজনেস না ইউনিয়ন? সেটা ফিরিয়ে আনার কোনো উপায় আনা যেতে পারে, কিন্তু এটার জন্য আপনাকে বলছি আমাদের নিজেদের ইতিহাসটাকে নিজেকে বুঝতে হবে। আর এই যে 50 বছর ধরে আমাদের যে রিলেটিভ ইকোনমিক ডিক্লাইন হয়েছে, সেটার কারণগুলো বুঝতে হবে। এটার সবচেয়ে প্রথম কারণ হচ্ছে কালচারাল, আর সেই কালচারটাকে ফিরিয়ে আনার দরকার। কি আমরা এককালে আমরা বিজনেস করতাম, সায়েন্স করতাম, কবিতাও লিখতাম, কিন্তু কবিতা লিখতে গেলে বিজনেস করাও দরকার, সায়েন্স করা দরকার, স্পোর্টস করা দরকার, সবকিছু আলাদা করে কবিতা কেউ লেখে না। ঠিক, রবি ঠাকুর পরিবার তো ওরা বিজনেসম্যানের ফ্যামিলি। ঠিক, মানে শুধু বসে কবিতা লিখছি সেটা, হ্যাঁ। আর সেই সব বিজনেসদের তাড়িয়ে দিয়ে গিয়ে আমরা কি দারুণ কবিতা লিখেছি, তারপরে আজকে রবি ঠাকুর কে? কেউই না।
খুব খুব বাস্তব। মনে হয় যারা এই ইন্টারভিউ আজকে শুনছেন তারাও কোথাও আরেকবার করে ভাবতে বসবেন যে আসলে আমরা কী নিয়ে সারাক্ষণ ধরে আলোচনা করি। এই পশ্চিমবঙ্গে এখন আলোচনার জায়গা হয়ে গেছে যে আমার এটা বাঙালিদের রাজ্য। মানে আপনি বাইরে থাকেন, মাঝে মাঝে যখন আসবেন আপনি হয়তো আরও বেশি শুনতে পাবেন। এখন ধারণাই হয়ে গেছে এটা নাকি বাঙালিদের জায়গা, এখানে অবাঙালিদের কোনো ঠাঁই নেই। এবং যারা এখান থেকে পরিযায়ী হয়ে বাইরে যাচ্ছেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ারও হচ্ছেন, অন্যান্য জায়গায় গিয়ে কাজ করছেন, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, সেখানে তারা গিয়ে শুনছেন যে পশ্চিমবঙ্গে এই অদ্ভুত একটা বাংলা বাঙালি কনফ্লিক্ট যা কোনোদিনও ছিল না কলকাতায়। কলকাতা শহরে এত অবাঙালি ব্যবসায়ীরা রয়েছিলেন বহু বছর ধরে, কয়েকশো বছর ধরে, কয়েকশো পুরুষের বাস তাদের। তো তারা নতুন করে এটা শুনছেন যে আচ্ছা তাহলে পশ্চিমবঙ্গ নাকি আমাদের রাজ্য নয়, এই বাংলা বাঙালি মানে এটা কি? দেখুন বিড়লা পরিবার, ওরা অরিজিনালি রাজস্থান থেকে এখানে এসেছিল, কিন্তু ওদের আমরা তাড়িয়ে দিয়েছি। ওদের তো কোনো ক্ষতি হয়নি, ওরা তো অন্য জায়গায় গিয়ে থাকে এখন, যেখানেই থাকে, বম্বেতে থাকে কুমার মঙ্গলম বিড়লা, ওদের কত ক্ষতি হয়নি, কলকারখানা ওরা নিয়ে চলে গেছে। আমরা এখানে বসে আছি, কলকারখানা এখানে বন্ধ, আর আমাদেরই ছেলেপিলেরা ওই ফ্যাক্টরিতে কাজ করার জন্য বম্বে যাবে, ব্যাঙ্গালোর যাবে, দিল্লি যাবে, হায়দ্রাবাদ যাবে, বিদেশ চলে যাবে। তো আমাদের কি লাভ হলো এটাতে? আমাদের কোনো লাভই নেই, মানে পুরোটাই হ্যাঁ শূন্য হিসেবের খাতা। তো তাই জন্য বলছি কি, যদি আমরা অ্যাকচুয়ালি সিরিয়াস কি পশ্চিমবঙ্গ আর প্রথমত কলকাতাকে ফিরিয়ে আনতে চাই যদি, তো প্রথমত আমাদের এটা বুঝতে হবে কি এখানে ইনভেস্টমেন্ট আনতে হবে। ইনভেস্টমেন্ট বাইরে থেকেই আসবে, কেন কি আমাদের এখানে এখন ওই ক্লাস্টারটা ভেঙে গেছে। হেডকোয়ার্টার্স অনেক বিজনেসের আগে এখানে ছিল, বেরিয়ে গেছে। ওদের ফিরিয়ে আনতে যদি চাই বা নতুন কোম্পানি এখানে আনতে চাই, সবকিছুর জন্য লোকেরা বাইরে থেকেই আনতে হবে। আপনার নিউ ইয়র্কে যান, বিশ্বের লোকেরা ওখানে আছে, আমরাই ওখানে যাচ্ছি, আমরা লন্ডনেও যাই আর নিউ ইয়র্কে যাই। তো আমরা যদি বলি ওরা এখানে আসতে পারবে না, তো ওরা এখানে আসবে না, ওদের ভারী বয়ে গেছে, ওরা অন্য জায়গায় গিয়ে চায়নাতে গিয়ে ইনভেস্ট করবে। তো আমাদের যদি ইনভেস্টমেন্ট চাই, তো বিশ্বের লোকেদের এখানে আনতে হবে। আর কলকাতার ওটাই তো ওটার মানে অ্যাট্রাকশন ছিল কি সারা বিশ্বের লোকেরা এখানে আসতো, সারা ভারতের নয়, সারা বিশ্বের লোকেরা। এখানে আগে একটা বিরাট আর্মেনিয়ান কমিউনিটি ছিল, আমি নিজের ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, এরা পুরোভাবেই চলে গেছে, এখন কোনো কমিউনিটি। গ্রিকস ছিল, জুস ছিল, তো একটা মাল্টিকালচারাল শহর ছিল। মানে এটা বরাবরই মানে একটা মিশ্র সংস্কৃতির শহর এটা, মানে কোনোদিনই শুধুমাত্র বাঙালিদের শহর না। আর যদি ওদের চলে যেতে আমাদের মানে বাংলা সংস্কৃতিতে বিরাট কোনো একটা রেনেসন্স হয়েছিল হয়, তাহলে ঠিক আছে, মানলাম, ঠিক আছে কি এখানে ওরা সব ওদের ভাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের খুব ভালো একটা চলছে। কিন্তু সেটাও তো নয়। আজকে আর আজ থেকে 100 বছর আগের মধ্যে আপনি দেখুন, সে আজ থেকে 100 বছর আগে আমাদের কে বুদ্ধিজীবীরা ছিল? নেতাজি, একদম, রবি ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র। আর আজকে তা আপনি মানে কম্প্যারিজন করে নিজেই দেখুন। আজকে ইনফ্যাক্ট আমি বলতে আমি নিজেই ভাবছিলাম যে কলকাতা শহরের যেগুলো নামকরা বাংলা মিডিয়াম, বাংলা মাধ্যম স্কুল বলতাম আমরা, যেখানে ভর্তি হওয়ার জন্য আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগেও প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা দৌড়ঝাঁপ হতো, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, এসব সমস্ত বাংলা মাধ্যমের স্কুল বলছি, সেগুলোতে এখন কোনো স্টুডেন্ট নেই, কেউ ক্লাস নেওয়ার নেই, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ট্রাম বন্ধ হয়ে গেছে। আমি জানি না যে আসলে আমরা সেই পুরনো কলকাতা আদৌ কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো কিনা। যা পারা যেতে পারে। তো এটার আমি বলবো কি, আমার বিশ্বাস কি যদি আমরা এই পুরো কালচারটাকে আবার ফিরিয়ে আনতে পারি, কি দেশ বিদেশ থেকে এখানে এসে ব্যবসা করুক বা চাকরি করুক, লোকেদের নিয়ে আসি, আর তাদের সঙ্গে আমাদের ছেলেপিলেরাও ফিরে আসবে যারা চলে গেছে বিভিন্ন জায়গাতে। কেন কি যদি একটা ভাইব্রেন্ট ইকোনমি হয়, তো দেশ বিদেশ থেকে লোকেরা আসবে আর আমাদের নিজেদের ছেলেপিলেরাও এখানে আসবে। আচ্ছা, এই যে ভাইব্রেন্ট ইকোনমির কথা বলছেন, খুব মানে রিসেন্টলি একটা পরিসংখ্যান সামনে এসেছে যে কলকাতার নাকি জিডিপি নাকি ব্যাঙ্গালোরের থেকেও বেশি। তো এটার কি কানেকশন রয়েছে, মানে এটা কি আদৌ? দেখুন, এই যে ডেটাটা দিয়েছে, প্রথমত এটা মনে রাখবেন কি আমরা 3 নম্বরে, হ্যাঁ, ব্যাঙ্গালোরের আগে, কিন্তু মুম্বাই আর দিল্লির পরে। হ্যাঁ, তো এটা মনে রাখবেন কি আমার যখন জন্ম হয়েছিল
তখন দিল্লি আর মুম্বাই আমাদের পড়েছিল। তো প্রথমত আমরা 3 নম্বরে এসে গেছি, সেটা একটা মানে বিরাট একটা মানে অ্যাচিভমেন্ট বলে বলার উচিত না, কেন কি আমরা এককালে 1 নম্বরে ছিলাম। দ্বিতীয়ত ব্যাঙ্গালোর তো এই 20 বছরে বড় হয়েছে, এখনো আমাদের থেকে মানে কলকাতার থেকে অনেক ছোট শহর, অনেক নতুন একটা শহর ব্যাঙ্গালোর। তো ওটার যখন জনসংখ্যা কলকাতার জনসংখ্যার মতন কম্পারেবল হয়ে যাবে, তখন ওর মানে ইকোনমি আমাদের থেকে অনেক বড় বেশি হয়ে যাবে। আর সেটা আমার মানে বক্তব্য শুনে আপনাকে এটা বিশ্বাস করার দরকার নেই। যদি কলকাতার ছেলেরা ওখানে যাচ্ছে কি ব্যাঙ্গালোরের ছেলেপিলেরা এখানে আসছে, আপনি বলুন। ওখানকার স্টুডেন্ট, ওখানকার ইয়াং প্রফেশনাল এখানে আসছে, বা এখানকার ইয়াং প্রফেশনালরা ব্যাঙ্গালোরে যাচ্ছে? এখানকার ইয়াং প্রফেশন ব্যাঙ্গালোরে যাচ্ছে নিশ্চিতভাবে। তো এখানকার ছেলেপিলেরা কি পাগল যে ওরা মানে ভালো এত দারুণ ইকোনমি ছেড়ে দিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে থাকছে? আচ্ছা, এটা জাস্ট আমি আপনাকে জানাই যে শুধুমাত্র আমরা চাকরি বা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম, শুধু তাই নয়, এডুকেশনে মানে মাধ্যমিকের পর মানে ক্লাস 10 ক্লাস 12 তারপর লোকে পড়াশোনা করার জন্য বিদেশ চলে যাবে, ভিন রাজ্যে যাচ্ছে। এমনকি যার মধ্যে রয়েছে উড়িষ্যা, যার মধ্যে রয়েছে ইউপি। যদিও ইউপির হিন্দু মানে বেনারস ইউনিভার্সিটি অনেক পুরনো, সেখানে প্রচুর অনেক আগে থেকেও আমরা পশ্চিমবঙ্গ থেকে অনেকে গেছি, কিন্তু পড়াশুনো করার জন্য মানে আমি বলছি এখানে সে পড়াশোনার জন্য ড্রেন যেটা বলি আমরা, লোকে হায়ার স্টাডি করার জন্য মানে বিশাল হায়ার স্টাডি নয়, জাস্ট ক্লাস 10 পাস করছে, 12 পাস করছে, তারপরে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। এতে কি আরো বেশি ক্ষতি হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, হচ্ছে। কেন কি একটা ব্রেন ড্রেন একভাবে। এটা ভারতে মানে ভারতেও হচ্ছে, কেন কি আমাদের বেস্ট স্টুডেন্টরা আমেরিকা চলে যায়। কিন্তু কিছু কিছু এরকম যেরকম আইআইটিস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এইসব জায়গায় এখনও মানে সেন্টার্স অফ এক্সেলেন্স আছে। কিন্তু কলকাতায় এখন এককালে প্রেসিডেন্সি বা যাদবপুর ইউনিভার্সিটি এরা ছিল আমাদের মানে টপ ইউনিভার্সিটিজের মধ্যে। এখনো কিছু কিছু ফ্যাকাল্টি আছে যেগুলো ভালো, কিন্তু সেই একই মানে সেই প্রেসিডেন্সিই আছে। সেটা থেকে আমরা আরো চারটে প্রেসিডেন্সি তৈরি করতে পারিনি। সেই যাদবপুর, সেখানেও সব ফ্যাকাল্টি ভালো তাও না। তো আমি বলবো কি, দেখুন পুরো দেশটা আগে মানে একটা লেভেলে ছিল, ধীরে ধীরে ওরা নতুন আইআইটি বানিয়েছে, নতুন আইআইএম এসছে, নতুন আইসার, এরকম নতুন নতুন ইউনিভার্সিটিজ খোলা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিজ বানানো হয়েছে, যেগুলো ওর মধ্যে কিছু ভালো ইউনিভার্সিটিজও আছে, যেরকম ফ্লেম, অশোকা, মোটামুটি ভালো ইউনিভার্সিটিজ। তো আমরা কোথাও একই জায়গায় আটকে গেছি, আমরা একই জায়গায় আটকে গেছি। জনসংখ্যা বেড়ে গেছে, কিন্তু ওইগুলো ওরকম ছোট ছোট ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ ছোট্ট, এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটা ছোট্ট ইউনিভার্সিটি, একটা ছোট আরেকটা ক্যাম্পাস আছে, সেটাও ছোট। কিন্তু ন্যাশনাল স্কেলের কিছু এখানে এখন ওরকম নেই। আর ব্রিটিশ আমলের কিছু কিছু ইনস্টিটিউশন এখন এখানে আছে, কিন্তু সেগুলো সেইভাবেই আটকে আছে। আপনি মানে আগে কিছু একটা ওটার থেকে যে আমরা মানে ওটার উপরে একটা কিছু বানিয়েছি, যারা ইংরেজরা যা ছেড়ে দিয়ে গেছে সেইখানেই পড়ে আছে। তারপরও উল্টে বরঞ্চ যদি বেড়েছে যদি বলা হয়, তাহলে সরকারি স্কুল বন্ধ হয়েছে আর কিছু মাদ্রাসা বেড়েছে, এর বাইরে আর কিছু 19-20 পার্থক্য হয়নি। একদম আমরা ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। একটা মন্তব্য গত বছর আপনি করেছিলেন, যেটা তোলপাড় ফেলে দিয়েছিল। আপনি বলেছিলেন যে আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে যদি আমরা বলি কি রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার, আর অনেক কিছু, অনেকগুলো হার্ডেল রয়েছে, অর্থাৎ অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো জয় করে আমাদের এগোতে হবে। তার মধ্যে সবথেকে বড় প্রতিবন্ধকতা কোনটা? তার মধ্যে আপনি সিলেক্ট করে নিয়েছিলেন জুডিশিয়ালি, মানে আমাদের আইন ব্যবস্থাকে। সেই মন্তব্যের পরে ঝড় বয়ে গেছে গোটা দেশে, বহু আলোচনা হয়েছে। এখন কি মনে হয় কোথাও যে সেই মন্তব্যটা করাটা না করলেই ভালো হতো, নাকি কোনো আফসোস হয়, নাকি মনে হয় কি আজও মনে হয় কি যা বলেছি ঠিক বলেছি? আমি ঠিক বলেছি, আর সেটা আমি প্রথমবার বলিনি, আমি 10 বছর ধরে এটাই বলছি কি আমাদের অনেক অনেক সমস্যা আছে। যে মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট, রাস্তাঘাটগুলো ঠিক করে চান না, সেগুলো সব ঠিক, আমি মানছি ওগুলো করার দরকার। কিন্তু আইন ব্যবস্থাটাকে যদি আমরা ঠিক করি না, তাহলে কি হবে কি এই অন্য জিনিসে সব কিছুতে এটা ছড়িয়ে গেছে। আর অনেকে ভাবে কি যখন আমি আইন ব্যবস্থার কথা বলছি মানে বিরাট সুপ্রিম কোর্টে কিনা একটা বিরাট সাংবিধানিক একটা কেন তর্ক চলছে সেটা নিয়ে, কিন্তু যে 5 কোটি যে কেস আটকে আছে, সাধারণ কেস যে কোনো সেটাতে
সেটা হচ্ছে কি দুই ভাইয়ে জমি নিয়ে কিছু একটা ঝামেলা হচ্ছে, কি কিছু একটা এরকম একটা কার বাড়িতে চুরি হয়ে গেছে, বেশিরভাগ কেস এরকম। এটাতে বিরাট সুপ্রিম কোর্টে গিয়ে একটা বিরাট কেস হচ্ছে, তার করার কোনো দরকার নেই। ঠিক ঠিক ঠিক। অ্যাট মোস্ট হাইকোর্ট অব্দি এটা যেতে পারে। বেশিরভাগ কেস এই ছোট ছোট কেস, নিম্ন আদালতের কেস, হ্যাঁ এই ছোট ছোট কেস, এইগুলো বছরের পর বছর তারিখ পে তারিখ চলে। তো এইটাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আইন ব্যবস্থাটাতে তো একটা বেসিক জিনিস, একটা Republic of India has to provide, one of the first things that has to do is to provide justice system. তো আইন না আমাদের এই জাস্টিস সিস্টেমটা কি এখনো সেই, এটাও কি সেই কলোনিয়াল হ্যাংওভার, মানে ইংরেজরা দিয়ে গেছিল, কিন্তু তার উপরে আমাদের ইনভেস্ট করা দরকার। তো কি ওরা দিয়ে গেছিল বলে আমরা তো রেলওয়েজ তো আর এয়ারপোর্ট গুলো তো ইংরেজ আমলরা দিয়ে গেছিল সেটা তো বলি না, আমরা তার উপরে বানাই। আমাদের এয়ারপোর্টটা তো ইংরেজ আমলের এয়ারপোর্ট নয়, আর আমি যে ইন্টারনেট ব্যবস্থা করছি সেটাও তো ইংরেজ আমলের নয়। সবকিছু আমরা এটাকে ইনভেস্ট করে আগে বাড়িয়েছি, তাহলে আইন ব্যবস্থাটাকে কেন না? মানে এত লম্বা আইনি প্রসেস, আইনি লড়াই প্রতিটা ক্ষেত্রে, মানে ছোট থেকে উঁচু লেভেল পর্যন্ত, তো এটাতে যদি এটা বন্ধ হওয়া দরকার, এটা করার দরকার। আর এটা আমি বলবো কি এটা একটা দেশের সবচেয়ে বড় হার্ডল একভাবে এখন হয়ে গেছে। বেশ, একদম শেষের দিকে চলে এসেছি, আমি আপনাকে আর বেশি সময় নেব না, কিন্তু একটা ব্যক্তিগত প্রশ্ন না করেই পারছি না। সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে কাজ করছেন, তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। তো এই কাজ করার সময় যখন কথা হয়েছে, যখন বাঙালি হিসেবে কথা হয়েছে, তো তখন কোথাও কি মনে হয়েছে যে, কারণ আমাদের একটা অদ্ভুত রকম এখানে একটা ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, এবং আমার যারা অডিয়েন্স তাদেরও একটা প্রশ্ন, যে এই কথা দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে কোথাও মনে হয়েছে যে আমার যে খাদ্যাভ্যাস বা আমার যেটা ব্যক্তিগত জীবন সেটা কোথাও প্রভাবিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে? মানে এখনই কি আপনি মাছ মাংস খান? অনেস্ট প্রশ্ন। আমি সবজি খাই না। হ্যাঁ, তারপরে আর কি বলবো, কিছু করতে হবে। তো এটা কি প্রধানমন্ত্রী জানেন যে আপনার মাছ মাংস ছাড়া একদিনও চলে না? সবাই জানে। আমি মাছ মাংস, চিংড়ি মাছ সবকিছু খাই, সবজি খুব একটা খাই না। ফল খেতে ভালোবাসি, কিন্তু সবজি খুব একটা খাই না। আমি জানিয়ে রাখি যে এই ইন্টারভিউ শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আমার একটা মাটন নিয়ে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে সবজি পাঁঠা খাবে আর আমরা পাঁঠা খাবো। ঠিক ঠিক কথা। তো সেইটার কোনো চেঞ্জেস কিছু হয়নি? না, সবাই জানে এটা। মানে আমাকে কেউ যদি মানে ইভেন রিমোটলি আমাকে জানে, ও জানে কি আমি সবজি আমি খাই না। আর এখন যখন মাঝে মাঝে কলকাতা ফেরেন কেমন লাগে? ভাল লাগে। এখানে কি এখন রোল খাবো। কিছু চেঞ্জেস যেটা মনে হয় কি একদম মানে পশ্চিমবঙ্গ বলে না, শুধুমাত্র কলকাতা, নিজের পাড়া এলাকা যখন নিজের জায়গায় ফেরেন, কি মনে হয় যে এই জায়গাগুলোকে আমার পরিবর্তন করা দরকার, বা এই জায়গাগুলো আমার মনে হয় করা দরকার? আমি বালিগঞ্জের ছেলে, বালিগঞ্জ পোস্ট অফিসের ওই এরিয়ার ছেলে, আর আমি সেন্ট জেভিয়ার্সে পড়েছি আর সেন্ট জেমসে পড়েছি। তো এই এরিয়া, তারপরে এখন আমরা রবীন্দ্র সরোবরের এরিয়াতে, এই এলাকাতেও আমি খুব আসতাম, কেন এখানে একটা অ্যান্ডারসন ক্লাব আছে, ILSS, সেখানে আমি সাঁতার শিখতাম। আর ওখানে লেক স্টেডিয়ামও আছে, যেখানে আমি অ্যাথলেটিক্স করতাম। তো এই পুরো এরিয়াটাকে আমি খুব ভালো করে চিনি, আর আসি আমি বছরে অনেকবার আসি। তো এরম নয় কি অনেক বছর পরে আসছি, আমি বছরে 4-5 বছর বার তো আসি। তো এই এরিয়াতে আমি ঘুরে বেড়াই। আজকে একটু সকালে লেকে হাঁটতে গেছিলাম। কিছু চেঞ্জেস মনে হয় নাকি? না, কিছু জিনিস আমি বলবো, রবীন্দ্র সরোবরের যে লেকগুলো, সেগুলো প্রবাবলি আমি যখন ছোটবেলা ছিলাম তার থেকে বেশি ভালো কন্ডিশন। এখন অবস্থাটা কিছু ভালো করেছে, কিন্তু কিছু জায়গা যেরকম গড়িয়াহাট তখনও খুব রকম যেরকম তার থেকেও অ্যাকচুয়ালি আমি বলবো এখন যে পরিস্থিতি তখন থেকেও খারাপ। তখন কেন কি তখন অ্যাটলিস্ট ওখানে ট্রামের জন্য ছিল, ট্রাম ছিল, তাই জন্য কিছু জায়গা খোলা ছিল। এখন সেটাও মানে একটা, যেহেতু এখন একটা ওভারব্রিজ আছে, সেটা ওভারব্রিজের দরকার হতে পারে, কিন্তু একদম যেটা একদম চাপা একটা ভাব যেটা, সেটা হয়ে গেছে। আর ওই একই যেরকম আগে নোংরা ছিল সেরকমই এখন 40 বছর পরেও যদি এরকম অবস্থা, তো আমি কি বলবো। যাক, তার মানে আপাতত শহরের পরিবর্তনের থেকে বেশি চিন্তা করছেন সঞ্জীব সান্যাল ইতিহাসটা নিয়ে, আমাদের সিলেবাসটা নিয়ে, এবং আশা করি শুধুমাত্র আপনার লেখা বইগুলো নয়, এবং আমার মনে হয় কি আপনি যে উদ্যোগটা নিয়েছেন
তাতে বাঙালি এবং ভারতবাসী হিসেবে আমরা আমাদের যে আসল যে শিকড় যে ভিত সেটা আমরাও খুঁজে পাবো। সময় লাগবে হয়তো একটু, কিন্তু পাবো তো বটে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।